নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আইপিএল 2026-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলের বেস্ট প্লেইং 11 বা এখন তো আমরা প্লেইং 12 বলি, সেটা কি হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের স্টার্টিং 11-এ কোন কোন প্লেয়াররা স্টার্ট করতে পারে। কেকেআর অকশনে অনেকটাই কুক করেছে, যেখানে কেকেআরের ফরেন ব্রিগেডটা কিন্তু বেশ শক্তিশালী হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে খেলবে? এ খেলবে নাকি এ খেলবে? সাইফার্ট নাকি ফিন অ্যালেন, মুস্তাফিজুর নাকি পাথি রানা? এইসব প্রশ্নে মানুষজন আটকে আছে। তার মানেই বোঝা যাচ্ছে যে কোয়ালিটি তো এনেছে, যদিও পার্টিকুলারলি রাচিন রবীন্দ্র আনার দরকার ছিল কিনা সেই প্রশ্নটা হতে পারে। তবে সেখানে সম্ভবত রাচিন রবীন্দ্রকে কলকাতা নাইট রাইডার্স ক্যাম গ্রিনের একটা ব্যাকআপ হিসেবেই রেখেছে, কারণ অভিষেক নায়ারও কিছু সংকেত দিয়ে গিয়েছে, যেখানে অভিষেক নায়ার মোটামুটি এটা সংকেত দিয়েছে সুনীল নারায়ণ ওপেন করবে না এবং ক্যামেরুন গ্রিনকে কেকেআর টপ 3-তে খেলাতে চলেছে। সেই জায়গাতে ইন্টারেস্টিং চয়েস সেটা, যদি টপ 3-তে খেলায় এবং সেখানেই যদি 3 নম্বরে ক্যামেরুন গ্রিন খেলে, গ্রিন অ্যাভেলেবেল না থাকে, রাচিন রবীন্দ্রও 3 নম্বরে খেলতে পারে। ওই জায়গাতে নিউজিল্যান্ডের টি-20 টিমে ব্যাট করছে সে, সেটাই তার পারফেক্ট পজিশন। ইভেন টিম সাইফার্টকেও তিনি খেলিয়ে দেওয়া যেতে পারে। তবে যদি ইনকেস তোমার ক্যামেরুন গ্রিন অ্যাভেলেবেল না থাকে, আমি প্রেফার করবো রাচিন রবীন্দ্রকে 3-এ খেলানোর থেকে অঙ্গ ক্রিসকে 3-এ খেলিয়ে নিচের দিকে রবমান পাওয়েলের মতো একটা প্লেয়ারকে খেলানো। সেটা আমার প্ল্যানিং হবে, বাট অ্যাভেলেবেল থাকবে না, কেন এত টাকা দিয়ে কিনেছি। তো সম্ভবত সেটা একটা গ্রিনের ব্যাকআপ প্ল্যান হিসেবেই আনা হয়েছে, যেরকমটা কুপার কর্নলিকে আনলে হয়তো হতো, সেটাই করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে জেমি স্মিথ কেন বিক্রি হলো না আমার এখনো মাথায় ঢুকলো না, যে তাহলে কি আমরা খেলা বুঝি না? তবে জনি বেয়ারস্টো অত দাম পাবে না আমি সেটা ভেবেইছিলাম, যেখানে অনেকেই জনি বেয়ারস্টো 5 কোটি ছাড়িয়ে যাবে, 6 কোটি ছাড়িয়ে যাবে হাইপ ক্রিয়েট করছিল। যাই হোক, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11। এবার এখানে মাতিসা পাথিরানা নাকি মুস্তাফিজুর রহমান, এটা একটা কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের সব থেকে বড় প্রশ্ন, যে দুজনে কি একসাথে খেলবে। 27 কোটি টাকা দিয়ে নিয়েছে যখন কেকেআর, আমার মনে হয় না, চান্স খুবই কম দুজনের একসাথে খেলার। কেকেআরের কাছে কোয়ালিটি ব্যাটসম্যানের অপশান আছে, গ্রিন নারিন খেলবেই খেলবে। সেখানে টপ অর্ডারে তোমার রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট, তার সঙ্গে তোমার ফিন অ্যালেন আছে, রবমান পয়েল আছে, যে কেউ একজন খেলে দেবে 4 জনের মধ্যে থেকে। ব্যাটিংটাই দুর্বল লাগছে কলকাতার তুলনামূলক বোলিংয়ের থেকে, বোলিং তো শর্টেড আছে। আমার মনে হয় যদি মাতিসা পাথিরানা পুরোপুরি ফিট থাকে, মাতিসা পাথিরানা পুরোপুরি ছন্দে থাকে, সে খেলতে চলেছে। বাট পাথিরানার বর্তমানে রিদেম নিয়ে প্রবলেম হচ্ছে, সে গোটা আইপিএল পুরোপুরি সুস্থ থেকে খেলতে পারবে কিনা, চোট পেয়ে যাবে কিনা, সেই সব ফ্যাক্টরগুলোর কথা মাথায় রেখে কলকাতা হয়তো এইটা ভেবেছে যে আমাদের সব থেকে বড় একটা কনসার্ন ছিল আমাদের ডেথ বোলিং, আর রাসেল সেখানে একটা আমাদের ভরসার নাম হয়ে দেখা দিত। সেখানে রাসেল চলে গেছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে মাতিসা পাথিরানা যদি সে পুরো ছন্দে থাকে, সে আমাদের ইজিলি 3 থেকে 4টে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তবে যদি ছন্দে না থাকে, তখন আমরা কি করব? তখন এই একটা মুভ আমাদের জন্য খুব খারাপ হয়ে যেতে পারে। সেখানে এমন একটা অপশান তুলে রেখেছে যে ইকুয়ালি এফেক্টিভ হতে পারে মুস্তাফিজুর রহমানের মধ্যে দিয়ে, যে যদি পাথিরানা 6টা ম্যাচ খেলে, 7টা ম্যাচ খেলে, বাকি ম্যাচগুলো আমরা মুস্তাফিজুরকেও ট্রাই করতে পারবো, সেই ভাবনা চিন্তা রেখেছে। তো ডেথ বোলিংটাকে সর্টেড করার একটা ভাবনা চিন্তা, এবং সেই চিন্তা ভাবনা গিয়ে কলকাতা বোলিংটাকে অনেক স্ট্রং করেছে। কলকাতার বোলিং অ্যাকচুয়ালি ভালো লাগছে, এবং লাস্টের দিকে আকাশদীপ ওটা একটা ভালো অ্যাডিশন, কারণ আকাশদীপ তোমার বৈভব আরোরার আগেও স্টার্ট করতে পারে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, সেও সুইং করাতে পারে, ইডেনের গ্রাউন্ড ভালো চেনে, মিডিলে এসে হিট দ্য ডেক বোলিং করতে পারে, এবং দরকারে ব্যাটাতে কিছু ইউজফুল কন্ট্রিবিউশনও আকাশদীপ করতে পারে। তো সেখানে আকাশদীপের সাইনিংটাও ভালো হয়েছে কলকাতার জন্য। টপ অর্ডারে কারা খেলবে? যদি সুনীল নারায়ণ ওপেন না করে, নারায়ণ ওপেন করলে কিন্তু কলকাতার জন্য একটা আদর্শ লাইন আপ বানানো যেত। এখানে ধরো সুনীল নারায়ণের সঙ্গে ফিন অ্যালেন ওপেন করতো, 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে ক্যাম গ্রিন, 5 সেখানে রিঙ্কু সিংকে খেলিয়ে 6-এ অনুকূল রয়কে খেলানো যেত, সাথে তেজস্বী ধাইয়া, 8-এ রমনদীপ সিং। এই টাইপের একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ কিন্তু বানানো যেত। তবে যদি নারায়ণ ওপেন না করে, সেক্ষেত্রে কলকাতার লাইন আপ কি হতে পারে, প্লেইং 11 কি হতে পারে? সেই জায়গাতে আই থিঙ্ক কিন্তু ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে সেই দুজনই ওপেন করতে চলেছে। রাহানের আই থিঙ্ক প্লেইং 11-এ যেরকম দল কেকেআর বানিয়েছে, পজিশনটা ফিক্সড থাকতে চলেছে, এবং কলকাতা হয়তো তাকেই ক্যাপ্টেন রাখতে চলেছে সম্ভবত, কারণ কলকাতার যে প্লেইং 11টা বানিয়েছে, যে স্কোয়াডটাকে একত্রিত করেছে, সেখানে রাহানের একটা গুরুত্বপূর্ণ যোগদান থাকতে চলেছে। গত বছরের দলটায় সেটা ছিল না রাহানের ক্ষেত্রে, বাট রাহানে যদি ওপেন করে, আমি 100% রাহানেকে খেলানোর পক্ষে। 3-এ বা 4-এ খেললে সেটা আদর্শ হবে না কেকেআরের জন্য, যেটা বারবারই বলেছি। এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও বর্তমান সময়ে দাঁড়িয়ে রাহানে হাইয়েস্ট রান গেটার হয়ে গিয়েছে, ভালো ছন্দে ব্যাটিং করছে। তো সেই জায়গাতে অন্য অপশান নেই, রাহানের ক্যাপ্টেন্সি টু দ্য পয়েন্ট ছিল না গত মরশুম। তবে মনে হচ্ছে এবারে কিন্তু অভিষেক নায়ার, সেন ওয়াটসন, তাদের কিন্তু ক্ল্যারিটি অনেক বেশি আছে। সেটাই অকশানে আমরা দেখলাম, যে একটা ক্ল্যারিটি দেখতে পাচ্ছিলাম কলকাতা নাইট রাইডার্সের থট প্রসেসে। সেটা যদি মাঠের মধ্যেও থাকে, তাহলে হয়তো রাহানের অতটা ভূমিকাও থাকবে না, মাঠের মধ্যে বোলার্সদের চালাবে, বাকিটা তারা বাইরে থেকেই
ঠিক করবে, সেটা একটা ফ্যাক্টর কিন্তু হতে পারে। কেন বলছি রাহানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তো সেক্ষেত্রে যেটা কলকাতার জন্য টপ 3 হতে পারে, যদি ক্যামেরন গ্রিন টপ 3-তে ব্যাট করে, মানে আমি ধরে নিচ্ছি ক্যামেরন গ্রিন 3 নম্বরেই ব্যাট করতে চলেছে, সেখানে রাহানের সঙ্গে কিন্তু ফিন অ্যালেন ওপেন করতে পারে। টিম সাইফার্ট নাকি ফিন অ্যালেন, আমি ফিন অ্যালেনের সঙ্গে যাব। টিম সাইফার্ট বর্তমানে হয়তো বেটার ফর্মে আছে, নিউজিল্যান্ড ন্যাশনাল টিমে খেলছে, বাট ফিন অ্যালেনকে খেলানোর একটা বড় কারণ ইডেনের পিচ, যেই পিচে বল অত ভালো ব্যাটে আসবে, সেখানে যদি তোমার এমন একটা মেন্টাল ব্যাটসম্যান থাকে যে একদম উপরের দিকে যদি 30টা বল খেলে সে 80, 90, 100 করে দিতে পারে, সেরকম ব্যাটসম্যান ভাই আমি প্রেফার করব। যে ফিন অ্যালেন হয়তো তোমার হয়ে প্রত্যেক ম্যাচে রান করে দেবে না, সেটাও একটা ফ্যাক্টর, তুমি ওপেনার ব্যাটসম্যানের থেকে প্রত্যেক ম্যাচে রান চাও, বাট ফিন অ্যালেন এমন একটা প্লেয়ার যেদিন রান করবে তোমাকে ম্যাচ জিতিয়ে দেবে, সেই টাইপের প্লেয়ার, সেই টাইপের ওপেনার। তো সেই জায়গাতে একদিকে রাহানে থাকে আর একদিকে যদি ফিন অ্যালেন থাকে, রাহানে সেই কনসিস্টেন্সিটা দেখাতে পারবে যে পাওয়ার প্লেতে 6 বার ব্যাটিং করতে পারবে, উল্টো দিকে ফিন অ্যালেন কিন্তু নিজের খেলাটা তোমার খেলে যেতে পারবে হচ্ছে ফ্রিলি। দেন 3 নম্বরে ক্যামেরন গ্রিন, সেক্ষেত্রে কেকেআর মেবি 4 নম্বরে অঙ্গক্রিস রঘুবংশীকে ইউজ করতে পারে। তবে এই টপ 4-এর সঙ্গে গেলে কলকাতা নাইট রাইডার্সের সমস্যা কি হবে, 4 জন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, আর যখনই 4 জন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান হয়ে যায়, তখনই অপোনেন্ট টিমের একটা ভাবনা চিন্তা কি থাকে, একটা এসএলএ নিয়ে আসা, মানে লেফট আর্ম স্পিনার নিয়ে আসা, এবং নিয়ে এসে অপোনেন্ট টিমের ব্যাটিং অর্ডারকে অ্যাটাক করা, পাওয়ার প্লেতে বোলিং করিয়ে দেয়া এবং সেখানে 2-3 ওভার কাটিয়ে দেয়া, সেই ব্যাপারগুলো কিন্তু থাকবে। কিন্তু সেখানেই কেন ফিন অ্যালেনের কথা আমি বলছি, যেটা দেখলাম যে ফিন অ্যালেন কিন্তু অন্যতম একজন ডানহাতি ব্যাটসম্যান, যার কিন্তু লেফট আর্ম স্পিনার এগেনস্টে স্ট্রাইক রেট, রান স্কোরিং এবিলিটি দারুণ, যেটা একটা অন্যতম প্রধান পয়েন্ট আমার ফিন অ্যালেনকে খেলানোর। যে ঠিক আছে তোমার টিমের টপ অর্ডারে তুমি রাচিনকে হয়তো খেলাবে না, সাইফার্ট আর ফিন অ্যালেনের মধ্যে যদি চয়েস হয়, দুজনই অ্যাগ্রেসিভ, ফিন অ্যালেন অনেক বেশি অ্যাগ্রেসিভ, সাইফার্ট একটু বেশি কনসিস্টেন্ট হতে পারে, তবে সেই জায়গাতে কিন্তু লেফট আর্ম স্পিনারের এগেনস্টে কার খেলাটা ভালো সেটা ফিন অ্যালেন তোমাকে প্রোভাইড করে। যে অপোনেন্ট টিম যদি লেফট আর্ম স্পিনার দিয়ে অ্যাটাক করে, রাহানে সেটাকে কাউন্টার করতে পারবে না, সেটা ফিন অ্যালেন কাউন্টার করতে পারবে, এবং সেই কারণেই সেইটা আমি প্রেফার করব। এবং দেন 3 নম্বরে ক্যামেরন গ্রিন, মানে 4 নম্বরে থাকবে অঙ্গক্রিস রঘুবংশী, যেও আইডিয়ালি টপ 3-তে ব্যাট করার মতো ব্যাটসম্যান, বাট আমার মনে হচ্ছে এখানে যখন তুমি দুটো ওই টাইপের অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান টপ 3-তে ঢুকিয়ে দেবে, সেখানে হয়তো টিম একজন অ্যাঙ্কর টাইপের ব্যাটসম্যানকে 4 নম্বরে খেলাতে চাইবে। রাহানে হয়তো তোমাকে লো রিস্কে রান করে দেবে, বাট সেও অ্যাগ্রেসিভই খেলার চেষ্টা করবে যখন পাওয়ার প্লেতে ব্যাটিং করছে, সেই জায়গাতেই মেবি 4 নম্বরে অঙ্গক্রিস রঘুবংশীর ওপর ম্যাচ কিছুটা ধরে খেলার বা কিছুটা অ্যাঙ্কর করার রোল থাকবে, যদি মানে টপ অর্ডার ব্যাটিং একটুখানি ধসে যায় সেক্ষেত্রে। আর যদি টপ অর্ডার ব্যাটিং খুব ভালো চলে, সেখানে হয়তো রঘুবংশীর ব্যাটিং পজিশনটা পিছিয়ে যাবে, 4-এ হয়তো রিঙ্কুর মতো প্লেয়ার আসবে সেই ক্ষেত্রে, নয়তো আইডিয়ালি 4 নম্বরে অঙ্গক্রিস রঘুবংশী, 5 নম্বরে আমি রিঙ্কু সিংকে এক্সপেক্ট করছি। রিঙ্কু সিং 5-এ খেলা উচিত, এবং অবভিয়াসলি সেটা রিঙ্কুর জন্য বেস্ট পজিশন, বারবারই আলোচনা করেছি। এবার সেখানে 6 আর 7-কে রমনদীপকে রাখতে পারো, তার সঙ্গে তেজস্বী ধাইয়াকে রাখতে পারো, সেটাও ভালো একটা টপ মানে 6-7 হতে পারে। তবে বর্তমানে অনুকূল রয় যে ফর্মে আছে, সেই ফর্মে তাকে তুমি ইগনোর করতে পারবে, ব্যাট হাতেও ভালো খেলছে, তোমাকে বল হাতেও 2-3টে ওভার দিয়ে দেবে, সেখানে অনুকূল যদি 6 আসে, সাথে যদি রমনদীপ খেলে, সেখানে হয়তো তেজস্বী ধাইয়াকে তুমি খেলাবে না। দেন তোমার কাছে 8-এ নারাইন থাকবে, 9-এ হর্ষিত রানা থাকবে, যারা ব্যাটিংটাকে লম্বা করছে, এবং ওই জায়গাতে ব্যাটিংটা আরো লম্বা করার জন্য আমি 10-এ আকাশদীপকে খেলাবো, কারণ বল হাতে আকাশদীপ, বৈভব অরোরা সেম ইম্প্যাক্ট দিতে পারে, নতুন বলে চলে যাবে, এবং সেই জায়গাতে কিন্তু আকাশদীপ তোমাকে ব্যাট হাতেও এবিলিটি দিতে পারে। মানে একসাথে পাথিরানা, বৈভব এবং ভরুণকে খেলালে 3 জন এমন প্লেয়ার থাকছে যারা অতটাও ব্যাট হাতে পটু নয়, যদিও বর্তমানে ভরুণ কিছুটা ইম্প্রুভ করে গিয়েছে, বাট সেখানে আকাশদীপকে খেলালে সেও কিন্তু তোমার ব্যাট হাতে কন্ট্রিবিউশন করতে পারে। আই থিঙ্ক এটা একটা ব্যালেন্স লাইন আপ লাগছে। তবে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স যদি ক্যামেরন গ্রিনের বোলিংটাকে ট্রাস্ট করতে পারে এবং ওই টাইপের একটা অ্যাগ্রেসিভ টপ 3 নিয়ে যাবার কথা ভাবে, সেখানে কলকাতা নাইট রাইডার্স এই লাইন আপটাও ট্রাই করতে পারে। ফিন অ্যালেন, রাহানে ওপেন, 3-এ ক্যামেরন গ্রিন, 4-এ অঙ্গক্রিস রঘুবংশী, যার পজিশনটা ফ্লোটার টাইপ হবে, এবং দেন তোমার লোয়ার অর্ডারটাকে স্ট্রং করতে 5-এ রিঙ্কু, 6-এ অনুকূল রয়, 7-এ তোমার রমনদীপ সিং, দেন 8 নম্বরে তেজস্বী ধাইয়া, ব্যাটিংটা অনেক লম্বা হচ্ছে, দেন 9 নারাইন, 10-এ হর্ষিত, 11-এ তোমার ভরুণ চক্রবর্তী, এবং দেন পাথিরানা অথবা মুস্তাফিজুর। এবার বলতেই পারো যে একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার মিসিং, সেখানে বোলিং দুর্বল লাগছে, বাট অ্যাকচুয়ালি ক্যাম গ্রিন কি তোমাকে নতুন বলে একটা ওভার দিতে পারে? অবশ্যই পারে। ক্যাম গ্রিনের মধ্যে সেই সুইং করানোর এবিলিটি আছে, সে যদি পুরো ছন্দে থাকে, সেখানে হর্ষিত নতুন বলে যদি স্টার্ট করে 1 নম্বর আর 3 নম্বর ওভারটা হর্ষিত করে, 2 নম্বর ওভারটা ক্যাম গ্রিন করতে পারবে, দেন তুমি অনুকূলকেও পাওয়ার প্লেতে ইউজ
ইউজ করতে পারো, ভরুণকে ইউজ করতে পারো, নারায়ণকে ইউজ করতে পারো, দরকার হলে 6 নম্বর ওভারটা পাথিরান অথবা মুস্তাফিজের মতো বোলারও করতে পারে। দেন তোমার ডেথ ওভার সেখানে শর্টেড হয়ে যাচ্ছে 18 এবং 20, যে তোমার বিদেশি বোলার সে করবে, 19 নম্বর তোমার হর্ষিত করবে, এবং সেখানে টোটালি মিডিল ওভারে বল করার জন্য অনুকূল থাকছে, ভরুণ থাকছে, তোমার তার সঙ্গে সুনীল নারায়ণ থাকছে, ক্যাম গ্রিন থাকছে, হর্ষিত একটা ওভার করতে পারে, এবং রমনদীপে তোমার কন্টিনিউয়াসলি কিন্তু সৈয়দ মুস্তাক আলীতে বল করে গেছে, অপশন তোমার কাছে খুলে যাচ্ছে, এবং তার সঙ্গে একটা লম্বা ব্যাটিং থাকছে। আই থিঙ্ক এই স্ট্র্যাটেজিতে যাওয়ার চান্সটা একটু কম, বাট কেকেআর ফার্স্টে ব্যাট করতে গেলে কিন্তু এই স্ট্র্যাটেজিতে যেতে পারে, এই লাইন আপের সঙ্গে যেতে পারে, যেখানে কিন্তু তেজস্বী ধাইয়া তার সঙ্গে আকাশদীপ অথবা বৈভব আরোরার মতো একটা বোলারকে তোমার ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখতে পারে। যদি ব্যাটিং ভালো চলে যায় দেন তুমি আরোরা অথবা আকাশদীপকে নিয়ে এসো অ্যাজ এ বোলার, সেখানে তোমার বোলিংটা স্ট্রং থাকছে। আর যদি এক্সট্রা ব্যাটিং এর দরকার পড়ে, কারণ টপ 3 তোমার অ্যাগ্রেসিভই খেলবে, সেখানে তেজস্বী ধাইয়াকে নিয়ে এসো। তো আই থিঙ্ক কেকেআর ফার্স্টে ব্যাট করতে গেলে এটা পারফেক্ট লাইন আপ হতে পারে। অনুকূলের ফর্মটাকেও কেকেআর সেখানে কাজে লাগাতে পারবে ব্যাট হাতে বা বল হাতে, এবং তার সঙ্গে সঙ্গে দরকার অনুযায়ী তেজস্বী ধাইয়া অথবা তোমার আকাশদীপ যে কোনো একজনকে ইউজ করতে পারবে। এটা তোমার ফার্স্টে ব্যাট করতে গেলে হবে। তবে সেকেন্ড ব্যাট করলে তো এটা করতে পারবে না, সেখানে যে কোনো একটা হয় একটা এক্সট্রা বোলার নিয়ে যাওয়া, অথবা ক্যাম গ্রিনের বোলিংয়ের ওপর ভরসা করে একটা এক্সট্রা ব্যাটার নিয়ে যাওয়া, সেটা কিন্তু কেকেআর করতে পারে। আই থিঙ্ক এটাই কলকাতা নাইট রাইডার্সের জন্য কিছুটা আদর্শ লাইন আপ হতে চলেছে। আর একটা জিনিস হতে পারে, যদি অঙ্গক্রিসকে না খেলায় 4-এ রিঙ্কু খেলে, 5-এ অনুকূল খেলে, 6-এ সেক্ষেত্রে রমনদীপ, 7-এ তেজস্বী ধাইয়া, সেটাও একটা অপশন হতে পারে, বাট চান্স কম, কারণ উইল টাইপের হাই রিস্কের টপ 3 খেলালে তুমি একটা অ্যাঙ্কর টাইপের ব্যাটসম্যান রাখতে চাইবে যে কিছুটা ধরে খেলতে পারে, সেখানে অঙ্ক্রিসের খেলার চান্সটা বেশি। আর একটা প্রবাবল লাইন আপ হতে পারে, সেখানে কিন্তু অঙ্গক্রিস এবং রাহানে যদি ওপেন করে, 3-এ ক্যামেরন গ্রিন খেলে, সেক্ষেত্রে 4-এ রিঙ্কু, 5-এ অনুকূল, 6-এ রবমান পয়েল, 7-এ রমনদীপ সিং, এটাও হতে পারে। কিন্তু এই লাইন আপের সঙ্গে গেলে কি ফ্যাক্টর থাকছে, রাহানে এবং অঙ্গক্রিস দুজনেই কিন্তু লেফট আর্ম স্পিনকে কাউন্টার করতে একটু সমস্যায় পড়তে পারে। পেস বোলিং তো দুজনেই ভালো খেলে দেবে, বাট লেফট আর্ম স্পিন এলে কিন্তু পাওয়ার প্লেতে রান ওঠার চান্সটা কমে যেতে পারে, বা স্পিনার চলে এলেও পাওয়ার প্লেতে রান ওঠার চান্সটা কমে যেতে পারে। অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা কম থাকবে, যে হতে পারে যে 6 ওভারের শেষে কেকেআর উইকেট পড়লো না, 45 থেকে 50 রান হলো, সেই একটা রিস্ক থাকে। তো আই থিঙ্ক এই যে প্লেইং 11টা, এটাই কলকাতা নাইট রাইডার্সের জন্য বেস্ট লাগছে। এই স্টার্টিং 11এই তোমার সব কিছু শর্টেড আছে। দেন দরকার অনুযায়ী তুমি যদি মনে হয় ব্যাটিং দুর্বল চলছে, গ্রিন ভালো ছন্দে বোলিং করছে, তুমি তেজস্বী ধাইয়ার মতো একটা এক্সট্রা ব্যাটসম্যানকেও খেলাতে পারবে। যদি মনে হয় যে ব্যাটিং ঠিকই চলছে, ব্যাটসম্যানেরা ফর্মে আছে, একটা এক্সট্রা বোলার লাগবে, সেখানে আরোরা অথবা আকাশদীপের মধ্যেও কাউকে খেলাতে পারবে। ইভেন আকাশদীপকে খেলালে সে কিছুটা ব্যাটিং যেহেতু দিয়ে দেয়, সেটাও টিমের ব্যাটিংটাকে লম্বা করবে, 10 অব্দি ব্যাটিং চলে যাবে, 7 জন হয়তো প্রপার ব্যাটার থাকবে। দেন নারায়ণ, হর্ষিত এবং আকাশদীপ, তাদের থেকেও কিছু কিছু কন্ট্রিবিউশন এক্সপেক্ট করতে পারো। তো হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের দলটা গত বছরের থেকে বেটার লাগছে। রাহানে এই দলে একটা ফিক্সড রোল পেতে পারে অ্যাজ এ ওপেনার, যেটা রাহানের খেলাকেও ইমপ্রুভ করতে পারে। এবং গত বছর যেটা হচ্ছিল যে একসাথে রাহানে আর অঙ্গক্রিস যতবার ব্যাটিং করছিল ততবার কেকেআর একটুখানি স্ট্রাগল করছিল, দেন ভেঙ্কটেশ 5-এ আসছিল, যেটা আরও খারাপ হচ্ছিল, সেটাও হবে না। আই থিঙ্ক এই ব্যাটিংটা বেটার লাগছে, এবং বোলিংটা তুলনামূলক ডেফিনেটলি ইমপ্রুভ হয়েছে। বাকি অনেক কিছুই ডিপেন্ড করে আছে কলকাতার বোলিংয়ের ওপর, যে কলকাতার জন্য এই মরশুমটা কেমন যেতে চলেছে, আর তার পাশাপাশি ক্যাম গ্রিন এবং ফিন অ্যালেনের ফর্মের ওপর। ফিন অ্যালেন দুরন্ত ব্যাটসম্যান, সেই নিয়ে সন্দেহ নেই, বাট যদি ইডেনের 7টা ম্যাচের মধ্যে সে 5টা ম্যাচেও 30-এর বেশি বল খেলে দেয় না, সেটা কলকাতার জন্য বলতে হবে যে পয়সা উসুল হয়ে গিয়েছে। পয়সা তো বেশি দেয়নি, 2 কোটি। তবে যদি ইডেনের ফিন অ্যালেন দাঁড়িয়ে যায়, ইডেনে কলকাতা নাইট রাইডার্সও দাঁড়িয়ে যাবে, যে জিনিসটা গত বছর কেকেআরের খেলায় মিসিং ছিল, যে টপ অর্ডার রান করছিল না, যেইটা 250 রানের পিচ, সেখানে কেকেআর 200 করছিল, করে ভাবছিল অনেক রান করে দিয়েছি। সেই জিনিসটা কিন্তু হবে না ফিন অ্যালেন বা ক্যাম গ্রিনের মতো প্লেয়ার খেললে, যাদের ন্যাচারালি টি20-তে এত ম্যাচ খেলার পরও স্ট্রাইক রেট 150-এর উপর, একজনের 170-এর উপর, সেই একটা ফ্যাক্টর কিন্তু আছে। বাকি তোমরা বলো তোমাদের মধ্যে কেকেআরের জন্য বেস্ট পসিবল প্লেইং 11 কি হতে পারে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।